একটা মার্কেটিং এজেন্সি বানাইতে শুরুতেই আপনার দরকার একটা স্কিল, এরপর দরকার একটা গুড কম্বিনেশন অফ পিপলের টিম, এরপর একটা অফিস থাকলে ভালো, না থাকলেও কোনো সমস্যা নাই। আর শুরুতেই আপনার ট্রেড লাইসেন্স, টিন, বিন, ব্যাংক, হাবি জাবি এইসবের কিচ্ছু দরকার নাই। সো আজকের এই ভিডিওতে আপনি অলরেডি বুঝতে পারতেছেন আমি আপনাকে শেখাবো একটা মার্কেটিং এজেন্সি শুরু থেকে আপনি কিভাবে শুরু করবেন, এবং একটা মার্কেটিং এজেন্সির জন্য ক্লায়েন্ট আপনি কিভাবে পাবেন, টিম আপনি কিভাবে তৈরি করবেন, এবং কি কি সার্ভিস আপনি সেল করবেন এবং কিভাবে সেল করবেন, এই সব কিছু আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব। চলেন ভিডিওটা শুরু করি। সো আপনি অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছেন যে আপনি একটা মার্কেটিং এজেন্সি বানাবেন, এবং আমি ধরে নিচ্ছি আপনি অলরেডি মার্কেটিং জিনিসটা কি এটা বোঝেন এবং মার্কেটিং এর আশেপাশে আপনি থাকেন, অথবা আরেকটু স্পেসিফিক ভাবে যদি বলি আপনি ডিজিটাল মার্কেটিং বা এই রিলেভেন্ট কোনো একটা স্কিলের আশেপাশের একজন মানুষ। এখন একটা মার্কেটিং এজেন্সি বানানোর জন্য যেহেতু আপনার নিজের একটা স্কিল আছে, সো আমি আপনাকে প্রথমেই রেকমেন্ড করব আপনি ক্রস কম্বিনেশন স্কিলের দুই একজন মানুষকে খুঁজে বের করে নেন। ফর এক্সাম্পল, আপনি একটা মার্কেটিং এজেন্সি বানানোর জন্য আপনার একজন ডিজিটাল মার্কেটার দরকার। আমি ধরে দিচ্ছি আপনি নিজে একজন ডিজিটাল মার্কেটার। এরপর আপনার একজন গ্রাফিক ডিজাইনারের দরকার হতে পারে, আপনার একজন ভিডিও এডিটরের দরকার হতে পারে, আপনার একজন কন্টেন্ট অ্যান্ড কপিরাইটারের দরকার হতে পারে, আপনার একজন ক্রিয়েটিভ মাইন্ডসেটের মানুষের দরকার হতে পারে। মোটামুটি এই কম্বিনেশনের একটা টিম যদি আপনি তৈরি করে ফেলতে পারেন, আপনার ইনিশিয়াল স্টেজের একটা এজেন্সি কিন্তু স্টার্ট হয়ে গেল। এখন প্রশ্ন আসতে পারে আপনি এই টিমটাকে অ্যাকচুয়ালি ম্যানেজ করবেন কিভাবে। তো আমি একটু যদি আমার এক্সাম্পল দিই, আমি যেটা করছিলাম সেটা হচ্ছে আমি নিজে যখন ডিজিটাল মার্কেটিং স্কিল শেখা শুরু করছিলাম, অ্যান্ড ডিজিটাল মার্কেটিং স্কিল হওয়ার পর আমার কাছে যখন মনে হয়েছে যে আমি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি শুরু করব, শুরুর দিকে আমার কাছে আসলে অতটা টাকা পয়সা বা ইনভেস্টমেন্ট ছিল না বা ক্যাপিটাল কিচ্ছু ছিল না। শুরুতে আমি জিরো থেকে শুরু করছিলাম, অ্যান্ড আমার ধারণা আপনিও জিরো থেকেই শুরু করবেন। আমি যেটা করছিলাম সেটা হচ্ছে আমি ফেসবুকে বিভিন্ন গ্রুপে গিয়ে পোস্ট করছিলাম আমি একটা মার্কেটিং এজেন্সি শুরু করতে চাই, আই নিড এ গ্রাফিক ডিজাইনার। সো এইভাবেই আপনার ইনিশিয়াল স্টেজে আপনার আরও যেই স্কিলের মানুষজনকে আপনার দরকার পড়বে, লাইক একজন ভিডিও এডিটর, একজন কন্টেন্ট রাইটার অথবা একজন কপিরাইটার, এই ধরনের মানুষদেরকে আপনি চাইলে আপনার টিমে ইনভলভ করে নিতে পারেন। আমি জিনিসটাকে হায়ারিং বলতেছি না, বিকজ আপনার কাছে টাকা নেই তাদেরকে হায়ার করার। আপনি তাদের সাথে বেসিক্যালি পার্টনারশিপ করে নিতে পারেন বা কোলাবোরেশন করে নিতে পারেন। আরেকটা জিনিস আমি করতাম সেটা হচ্ছে আমি একটা টিম খুঁজে বের করতাম যারা অলরেডি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে, যারা অলরেডি ভিডিও এডিটিং নিয়ে কাজ করে, যারা প্রজেক্ট বেসিসে কাজ করে দেয়। তো আমি যেটা করতাম, আমি একটা ক্লায়েন্টকে অনবোর্ড করতাম। ডিজিটাল মার্কেটিং করার জন্য যতটুকু কাজ জানা দরকার ততটুকু আমি জানি, বাট ডিজাইন এবং এডিটিং ব্যাপারগুলো আমি জানতাম না। তো আমি যেটা করতাম, বিভিন্ন টিমের সাথে কোলাবোরেশন করতাম। আমি ক্লায়েন্টের কাছ থেকে কাজ এনে গ্রাফিকের কাজ গ্রাফিকের টিমকে দিয়ে করাইতাম, এডিটিংয়ের কাজ এডিটিংয়ের টিমকে দিয়ে করাইতাম, আর ডিজিটালের কাজ আমি নিজে করতাম, এবং যে পেমেন্টটা আমি পাইতাম যার যার টাকা তাকে দিয়ে দেওয়ার পর বাকি যে টাকাটা থাকতো সেটা দিয়ে বেসিক্যালি আমি আমার টিম, অফিস এবং আমার পেট দুটাই চালাইতাম। সেটা ছিল আমার একদম শুরুর দিককার আমার শুরু করার গল্প। সো আপনিও যেহেতু এখন শুরু করার মুডে আছেন, আমি শুরু করার মুডে আছেন কেন বলতেছি, কারণ আপনি আমার এই ভিডিও দেখে থামছেন এবং ভিডিওটা দেখতেছেন, এর মানে আপনি আসলেই এখন শুরু করার মুডে আছেন। তো আপনি শুরুটা এভাবে করতে পারেন। সো নাম্বার 2তে আপনার যেটা করতে হবে, আপনি হয়তো বলতে পারেন ভাই নাম্বার 2তে খুব সম্ভবত আমাকে একটা ফেসবুক পেজ খুলতে হবে, ওয়েবসাইট বানাতে হবে। দেখেন ভাই, এগুলো খুবই বেসিক কাজ, খুবই সিলি কাজ, এটা করতে হবে আপনি জানেন। সো আমি ওইদিকে যাচ্ছি না। যে আপনার এজেন্সি একটা নাম ঠিক করতে হবে, আপনার একটা লোগো বানাইতে হবে, আপনার একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে, একটা ওয়েব থাকলে ভালো, শুরুর দিকে না থাকলে কোনো সমস্যা নেই। তো এগুলো ভাই করতেই হবে, এগুলোকে আমি কোনো নাম্বারের মধ্যে আনতেছি না, এগুলো আপনি করে নেবেন। ওকে, এবার আসেন নাম্বার 2তে আপনাকে যেটা করতে হবে, বা নাম্বার 2তে আপনাকে আমি যেটা সাজেশন দিব সেটা হচ্ছে একটা পোর্টফোলিও বিল্ড করতে হবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে ভাই পোর্টফোলিও কী, বা পোর্টফোলিও কীভাবে বিল্ড করবো। তো পোর্টফোলিও মানে হচ্ছে বেসিক্যালি আপনার কাজের স্যাম্পল বা আপনার একটা কেস স্টাডি। আমি একটা এক্সাম্পল দিই, আমি যখন প্রথম ডিজিটাল মার্কেটিং এজেন্সি শুরু করি, শুরুর দিকে আমার যে ফার্স্ট ক্লায়েন্ট সেটা আমার ফ্রেন্ড। সো আমি জানতাম, মানে আমি দেখছিলাম, আমি খুঁজে বের করছিলাম যে আমার ফ্রেন্ডস, ফ্যামিলি, রিলেটিভ, এই সমস্ত মানুষদের মধ্যে কাদের একটা বিজনেস আছে। আমি দেখলাম আমার একটা ফ্রেন্ডের একটা রেস্টুরেন্ট আছে। সো আমি আমার ফ্রেন্ডকে গিয়ে অ্যাপ্রোচ করলাম যে বন্ধু, তোমার এখানে কি তুমি এরকম ফেসবুক অ্যাড চালাও, তুমি ডিজাইন নিয়ে কাজ করো? সে বলে যে বন্ধু আমি এসব কিছু করি না। তখন আমি তাকে অফার করছিলাম যে তুমি আমাকে মান্থলি যদি একটা ছোট্ট অ্যামাউন্ট দাও আর তোমার অ্যাড চালানোর যে ডলার খরচ, সেই ডলার খরচটা দাও, তাহলে আমি তোমার জন্য এই কাজটা করে দিব। আমার ফ্রেন্ড আমাকে 2000 টাকা দিয়েছিল, আমার প্রথম ইনকাম, এটা আমার এখনও মনে আছে। আমার ফ্রেন্ড আমাকে 2000 টাকা দিয়েছিল। 2000 টাকার বিনিময়ে আমি ততদিন অবশ্য আমি ক্যানভা দিয়ে ডিজাইন করা শিখে গেছিলাম। তো আমি এই 2000 টাকার বিনিময়ে তাকে ফেসবুক অ্যাড চালিয়ে দিতাম সারা মাস, এবং হচ্ছে ক্যানভা দিয়ে তার জন্য ডিজাইন করে তার পেজে আমি পোস্ট করতাম। সো এই ছিল আমার প্রথম দিককার ইনকাম। সো ইনকামটা অ্যাকচুয়ালি ডাজন্ট ম্যাটার, আমি ইনকামের জন্য তার কাছে যাই নাই। সো আপনিও আপনার প্রথম দিককার কাজগুলোর জন্য ইনকামের কথা চিন্তা করবেন না। প্রথম দিককার কাজগুলোর ক্ষেত্রে আপনার যেটা মাথায় ইন্টেনশন থাকবে সেটা হচ্ছে আপনার পোর্টফোলিও বিল্ড করা। যেন আপনাকে কেউ যদি বলে তুমি কোথায় কোথায় কাজ করছো, আপনি দেখাইতে পারেন যে এই রেস্টুরেন্টের কাজ আমি করি,
এই ই কমার্স বিজনেসের কাজ আমি করি, এই হসপিটালের কাজ আমি করি। সো প্রথম দিকে আপনার জাস্ট এই পোর্টফোলিওটা তৈরি হওয়া যে আমি এই 4-5টা বিজনেসকে আমি ডিল করি, এই 4-5টা যে ডিজাইন দেখতেছেন এগুলো আমি করে দিয়েছি, এই এডিটিংগুলো আমি করি, যদিও আপনি করেন মানে আপনার টিম করছে, মানে আপনি যেটা মিন করবেন আমার এজেন্সি করে দিছে। এই যে এদের ফেসবুক পেজে লাইক ছিল 30টা, এটাকে আমি করে দিচ্ছি 3000, এটা আমি করে দিচ্ছি। এ আগে ব্যবসা করতো 5 টাকার, এখন সে ব্যবসা করে 20 টাকার। সো এটা আমি করে দিছি বা আমার মাধ্যমে হয়েছে। সো শুরুতে আপনি আপনার এই পোর্টফোলিওটা বানিয়ে ফেলার চেষ্টা করেন। বিশ্বাস করেন এই পোর্টফোলিওটাই সামনে আপনাকে কাজ এনে দিতে হেল্প করবে। হ্যাঁ, শুরুর দিকে আপনার ওয়েবসাইট না থাকলেও চলবে, বাট আমি আপনাকে প্রিফার করব একটা ওয়েবসাইট করে ফেলতে পারলে খুবই ভালো, বাট নট নেসেসারি, তবে করে ফেলতে পারলে ভালো। একটা ওয়েবসাইট থাকলে একটা প্রেফারেন্স পাওয়া যায়, একটা ওয়েবসাইট থাকলে মানুষ ইমপ্রেস হয়, একটা ওয়েবসাইট থাকলে এমনিতে মানুষ আপনি খুঁজে পায়, একটা ওয়েবসাইট থাকলে ওখানে যাবে ব্লগিং টগিং করেন, আপনি লিখেন, কন্টেন্ট লিখেন, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট, অনেকেই সার্চ করে আপনাকে পেতে পারে। পাশাপাশি একটা ওয়েব থাকলে আপনার পোর্টফোলিও হিসেবে অ্যাকচুয়ালি কাজ করে। সো আপনি যদি ওয়েব বানানোর চিন্তা ভাবনা করেন এবং ওয়েব নিয়ে আপনার নলেজ না থাকে, পরবর্তী 2 মিনিট আসলে আপনার জন্য। তো ওয়েব বানানোর জন্য আমি আপনাকে প্রেফার করবো আপনি জাস্ট সিম্পল ওয়ার্ডপ্রেসে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানান। আপনাকে লারাভেল, রিয়েক্ট, জ্যাঙ্গো এই টাইপের কোনো কাস্টমার ওয়েবসাইট বানাতে হবে না, জাস্ট ওয়ার্ডপ্রেস দিয়ে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন। একটু ইউটিউব করে নেন একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কীভাবে বানায়, 1 ঘন্টা 1.5, 2, 3, 4 ঘন্টার একটা ভিডিও দেখলে আপনি নিজেই একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। এখন একটা ওয়েবসাইট বানানোর জন্য আপনার দরকার হবে একটা ডোমেইন এবং একটা হোস্টিং। ডোমেইন কি জিনিস? আপনার যে নাম সেটা হচ্ছে ডোমেইন। ফর এক্সাম্পল আমার নাম হচ্ছে টিম ডিজিটাল, মানে আমার নামে আমার এজেন্সির নাম। টিম ডিজিটাল হচ্ছে বেসিক্যালি ডোমেইন, আর .com এটা হচ্ছে বেসিক্যালি এক্সটেনশন। তো আপনাকে এই ডোমেইনটা কিনে নিতে হবে। দেন আপনার লাগবে হোস্টিং, অথবা ওয়েবসাইটটাকে রাখবেন কোথায় হোস্ট করবেন, এটা হোস্টিং লাগবে। তো ডোমেইন কিনলেন, হোস্টিং কিনলেন, ওয়েব বানাইলেন, এবার এটাকে হোস্ট করে দেন। আমি যদি আপনাকে সার্চ করি খুঁজে পাবো ইন্টারনেটে। এই হলো বেসিক্যালি ওয়েবসাইটের কনসেপ্ট। আর আপনি হোস্টিং বা ডোমেইন এগুলো কেনার জন্য আমি যেটা প্রিফার করি সেটা হচ্ছে আপনি হোস্টিংয়ে ট্রাই করতে পারেন GoDaddy, ব্লুহোস্ট, নেমচিপ, এই টাইপের প্ল্যাটফর্মগুলো আপনি ট্রাই করতে পারেন। এরাই ইন্টারন্যাশনালি সব থেকে ফেমাস প্ল্যাটফর্ম। তবে এই প্ল্যাটফর্মগুলো থেকে ডোমেন হোস্টিং কেনা সব থেকে বড় যে প্যারা সেটা হচ্ছে আপনাকে ডলারে পে করা লাগবে। আর আমাদের সবার ইনিশিয়াল স্টেজে, স্পেশালি ইনিশিয়াল স্টেজে ডলার বা ডুয়াল কারেন্সি কার্ড আমাদের থাকে না। সো এখন আপনি যদি বলেন যে ভাই বাংলাদেশে কোনো সুযোগ আছে কিনা, আমি একটা প্ল্যাটফর্মের সাথে আপনাকে ইন্ট্রোডিউস করে দিতে চাই। সেই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে হোস্ট সার্ভিস। তো হোস্ট সার্ভিস থেকে আমি নিজে পার্সোনালি ডোমেইন হোস্টিং এগুলো পারচেস করি, আপনিও চাইলে করতে পারেন। সো এরা যেহেতু আমাদের দেশি, সো এদের কাছ থেকে বাংলা ভাষায় আপনি সাপোর্টটাও পাবেন, এটাও আপনার বেশ কাজে আসবে, যেটা আমরা আবার আমাদের বিদেশি কোম্পানিগুলোর কাছ থেকে এত ইজিলি পাই না, যেহেতু একটা কমিউনিকেশন গ্যাপ থাকে। সো আবারও বলতেছি, আপনি এই ডোমেইন হোস্টিং কেনার জন্য হোস্টিঙ্গার অথবা নেমচিপ এই টাইপের প্ল্যাটফর্মের কাছে চলে যেতে পারেন। আর যদি ডলার বা ডুয়াল কারেন্সি কার্ড ম্যানেজ করাটা আপনার জন্য একটা প্যারাদায়ক কাজ হয়, তাহলে হোস্ট সার্ভিস নামে একটা কোম্পানিকে আমি রেকমেন্ড করতেছি, আপনি এদের কাছ থেকেও চাইলে ডোমেইন হোস্টিংটা পারচেস করতে পারেন। আচ্ছা, এখন ফ্যাক্ট হলো আপনি আর কি সেল করতে পারেন। সো দেখেন, ডিজিটাল মার্কেটিং এজেন্সির কথা যেহেতু বলতেছি, সো ডিজিটাল মার্কেটিং এজেন্সি শুরুর দিকে আপনি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করতে পারেন। আপনার গুগল অ্যাডসের স্কিল থাকলে আপনি গুগল অ্যাডস নিয়ে কাজ করতে পারেন। বাংলাদেশে মোটামুটি এখন টিকটক অ্যাডসটা আস্তে আস্তে ভালো করতেছে বা ভালো করার পথে। সো আপনি টিকটক অ্যাডস এই সার্ভিসটাও সেল করতে পারেন। এখন আপনি যখন এই মিডিয়া বাইং সার্ভিসগুলো সেল করবেন, আপনার দরকার পড়বে কি কন্টেন্ট। কেমন কেমন ধরনের কন্টেন্ট? প্রথমত কন্টেন্ট প্ল্যান, একটা কন্টেন্ট কেমন হওয়া উচিত, একটা কন্টেন্টের সেলস ফানেলটা কেমন হইলে, বায়ার জার্নিটা কেমন হলে বেসিক্যালি এখান থেকে সেল জেনারেট হইতে পারে। সো আপনি যদি আপনার এই স্কিল, নলেজ, এক্সপিরিয়েন্স থাকে, আপনি এই কনসেপ্টটাও সেল করতে পারেন যে আমি তোমাকে আইডিয়া জেনারেট করে দিব, এটাও কিন্তু একটা সার্ভিস। এরপরে সেই আইডিয়াকে ইমপ্লিমেন্ট করার জন্য এই কন্টেন্টগুলো বানাইতে হবে। যেমন ধরেন আমি একটা স্টুডিওতে বসে কন্টেন্টগুলো বানাচ্ছি, এটা আমার নিজের স্টুডিও, আমার স্টুডিওর নাম হলো কন্টেন্ট ফ্যাক্টরি। তো আপনি চাইলে আমাদের মতো স্টুডিওগুলোর সাথে কোলাবোরেশন করতে পারেন, যেটা আমি আমার লাইফের শুরুতে করছিলাম, যে আমি বিভিন্ন স্টুডিওর সাথে কোলাবোরেশন করছিলাম এবং আমি আমার ক্লায়েন্টের কন্টেন্টের কাজগুলো ওই স্টুডিওতে পাঠাইতাম, অথবা ওই স্টুডিওর সাথে কোলাবোরেশন করে আমি কাজগুলো তুলে দিতাম, মাঝখানে আমি একটা ছোটো অ্যামাউন্ট রেখে দিতাম। তো আপনি কিন্তু চাইলে এইভাবে কোলাবোরেশন করেও কিন্তু বিভিন্ন স্টুডিওর সাথে বা বিভিন্ন কন্টেন্ট মার্কেটিং এজেন্সির সাথে কোলাবোরেশন করে তাদেরকে দিয়ে কন্টেন্টগুলো তোলাইতে পারেন এবং মাঝখানে আপনি একটা ছোটো প্রফিট করলেও করতে পারেন। কারণ আমি এই কথাটা কেন বলতেছি, শুরুর দিকে আপনার হয়তো ওই ক্যাপাসিটি থাকবে না, ওই ক্যাপাবিলিটি থাকবে না, ওই টিম থাকবে না, ওই গ্যাজেট গিয়ার কিচ্ছু থাকবে না। সো আপনি কোলাবোরেশন করেন, আপনি আপনার অবজেক্টিভ যেটা হবে সেটা হচ্ছে কেস স্টাডি। অর্থাৎ আপনি যদি একটা ক্লায়েন্টের 5টা কন্টেন্ট বানানোর কাজ পান, তাহলে আপনি 5টা কন্টেন্ট, মানে আপনি তো দিন শেষে পরের ক্লায়েন্টকে দেখাইতে হবে আমার মধ্যে ভালো আইডিয়া জেনারেশন ব্যাপারটা। আপনার কিন্তু বেসিক্যালি পরের ক্লায়েন্টকে দেখাইতে হবে আমি ভালো আইডিয়া জেনারেট করতে পারি, আমি ভালো কন্টেন্ট ডিরেকশন দিতে পারি। সো কন্টেন্ট ওঠার পর এটাই তো আপনার সোশ্যাল প্রুফ, এই কন্টেন্টটা আমার তৈরি করা, তাই না? আপনি কোন স্টুডিওতে বানাইছেন, কোন ক্যামেরা দিয়ে বানাইছেন, মডেল কোত্থেকে আসছে, কনসেপ্ট, মানুষ কিন্তু এগুলো দিন শেষে জানতে চাইবে না। মানুষ কি দেখবে? আপনি যখন আপনার ক্লায়েন্টের ওই কন্টেন্টটা শেয়ার করে বলবেন এটা আমার বানানো, এতে কি হবে?
পরদিন আপনি দেখবেন আরও একটা ক্লায়েন্ট হয়তো আপনাকে নক করবে যে ভাই আমিও একটা কন্টেন্ট বানাতে চাই। সো এইভাবে আপনি আস্তে আস্তে এই সার্ভিসগুলো ইনক্লুড করতে পারেন। আর এই সার্ভিসগুলোর মধ্যে কিন্তু আলটিমেটলি আপনি ওই এজেন্সির সাথেও চাইলে কোলাবোরেশন করে ফেলতে পারেন যে আমার গ্রাফিক ডিজাইনের কাজগুলো আপনি করে দিবেন, ভিডিও এডিটিংয়ের কাজগুলো আপনি করে দিবেন, আমাকে স্টুডিও আপনি ম্যানেজ করে দিবেন, আমাকে মডেল আপনি ম্যানেজ করে দিবেন, স্ক্রিপ্ট আপনি ম্যানেজ করে দিবেন, ডিরেকশন আপনারা দিবেন। আপনি চাইলে এভাবে কোলাবোরেশন করতে পারেন এবং কোলাবোরেশন করে আপনি একটা এজেন্সিকে দিয়ে কাজগুলো তুলিয়ে নিয়ে আপনি শিখতে পারেন যে এইভাবে এই কাজগুলো করে। সো এটাই আলটিমেটলি আপনার ক্যারিয়ারে আপনাকে ভালো একটা পুশ দিবে। এখানে আমি একটা কনসেপ্ট শেয়ার করি আপনার সাথে যে আপনি যখন একটা এজেন্সি শুরু করবেন আপনি দুইটা কনসেপ্টে সার্ভিস দিতে পারেন। নাম্বার ওয়ান, আমি একটা স্পেসিফিক সার্ভিস দিব। ফর এক্সাম্পল, আপনি ফেসবুক অ্যাডসের জন্যই ভালো, আপনি এভাবেই যদি নিজেকে মার্কেটে ইন্ট্রোডিউস করাইতে চান যে আমি ফেসবুক অ্যাডসে পারদর্শী, আমি ফেসবুক অ্যাডসে খুব ভালো পারি, আমি চাই মানুষ আমাকে শুধু ফেসবুক অ্যাডসের জন্যই হায়ার করুক, তাহলে আমি আপনাকে বলবো আপনি শুধুমাত্র ফেসবুক অ্যাডসের সার্ভিসটাই দেন। আপনি আপনার মতো ফেসবুক অ্যাডসে ভালো পারে এমন আরও ছেলে মেয়েকে বা এমন আরও অনেক ফ্রিল্যান্সারকে আপনার সাথে কানেক্ট করেন, আদার্স বিভিন্ন এজেন্সিকে আপনার সাথে কানেক্ট করেন বা কোলাবোরেশন করেন আপনি গিয়ে, এবং আপনারা সবাই মিলে শুধু ফেসবুক অ্যাডসের সার্ভিস সেল করেন। আর আপনি যদি মনে করেন যে না আমি শুধু ফেসবুক অ্যাডসের সার্ভিস সেল করবো না, আমি ভাই আশেপাশে আর অনেক কিছু সেল করতে চাই, কারণ আমি তো এই ডিজিটাল স্পেসের আর অনেক কিছু পারি, বা আমার আরও এই ফ্রেন্ড ডিজাইন পারে, এই ফ্রেন্ড এডিটিং পারে, তাহলে আপনি কী করতে পারেন, আপনি কোলাবোরেশন করতে পারেন। আপনি আমার মতো মানে আমরা যারা এজেন্সি চালাই আমাদের সাথে কোলাবোরেশন করতে পারেন। আমি আবার বসে আছি আমার স্টুডিওতে, মানে এটা হচ্ছে আমার স্টুডিও, আমাদের স্টুডিওর নাম হলো কন্টেন্ট ফ্যাক্টরি। আপনি আমাদের মতো এই এজেন্সিগুলোর সাথে, এই স্টুডিওগুলোর সাথে কোলাবোরেশন করেও কিন্তু কাজ তুলতে পারেন। মোটামুটি আমরা স্কিল নিয়ে কথাবার্তা বলছি এবং আমি আপনাকে ছোটোখাটো গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি যে আপনি ইনিশিয়াল স্টেজে কিভাবে কাজগুলো তুলতে পারেন, টিমটা আসলে কিভাবে ম্যানেজ করতে পারেন, একটা ধারণা কিন্তু আমি আপনাকে দিছি। 3 নম্বর পয়েন্টে আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আপনি নিজে কাজ খোঁজার থেকে খুবই ভালো হয় যদি আপনি একটা এজেন্সির সাথে কানেক্ট হইতে পারেন। আচ্ছা, আগে একটু বোঝাই এজেন্সি কি, আপনি অলরেডি বুঝছেন। এজেন্সি হইলো যে ক্লায়েন্টকে সার্ভিস দেয়। ফর এক্সাম্পল, আপনি একটা বিজি এজেন্সি খুঁজে বাইর করলেন যাদের অনেক ক্লায়েন্ট, অনেক কাজ, বাট ওই ক্লায়েন্টের তুলনায় বা কাজের তুলনায় টিম ছোট, অর্থাৎ তাকে আউটসোর্স করা লাগে, তাকে আরও বিভিন্ন ফ্রিল্যান্সারকে দিয়ে কাজটা করাই নিতে হয়। তো এইরকম এজেন্সি লোকাল এজেন্সিও হইতে পারে, আবার দেশের বাইরের এজেন্সিও হতে পারে। আমি একটু পরে দেশের বাইরের গল্প বলবো, তখন আর একটু ক্লিয়ার করে বলবো। আপাতত দেশের কথা বলি। দেশের ভেতরে কোনো এজেন্সিও হতে পারে। যদি এমন একটা এজেন্সির সাথে আপনি কোলাবোরেশন করতে পারেন যে যাদের অনেক কাজ, অনেক ক্লায়েন্ট, বাট কাজ করানোর ক্যাপাবিলিটি কম, বা তাদের টিম অনেক ছোট, বা টিমের তুলনায় কাজ অনেক বেশি, অ্যাকচুয়ালি আমি টিম ছোট বলবো না, বাট টিমের তুলনায় কাজ অনেক বেশি, আপনি এই সমস্ত এজেন্সির সাথে যদি কোলাবোরেশন করতে পারেন, তাহলে এই এজেন্সিগুলোই কিন্তু সারা মাস, সারা বছর, বছরের পর বছর ক্লায়েন্ট সার্চ করে, ক্লায়েন্ট সিক করে, ক্লায়েন্ট হান্ট করে, ক্লায়েন্ট অনবোর্ড করে, এবং তারা বিভিন্ন ফ্রিল্যান্সারকে দিয়ে কাজ করায়। সো আপনি যদি এরকম একটা এজেন্সির সাথে ক্লায়েন্ট হতে পারেন, এটা আপনার জন্য হবে একটা বেস্ট ডিসিশন, কারণ এই এজেন্সি নিজে কাজ খুঁজে না আপনাকে কাজ দিবে। আপনাকে প্রত্যেক দিন, প্রত্যেক মাস, প্রত্যেক বছর আর কাজ খুঁজে খুঁজে বেড়াইতে হবে না, ক্লায়েন্ট খুঁজে খুঁজে বেড়াইতে হবে না। তো শুরুর দিকে চেষ্টা করেন এরকম বিভিন্ন এজেন্সির সাথে কোলাবোরেশন করা যায় কিনা। এই যে ক্লায়েন্ট নিয়ে কথাবার্তা বলতেছি, যে আপনি ক্লায়েন্ট অনবোর্ড করে সার্ভিস দিয়ে টাকা আর্ন করবেন বা রেভিনিউ জেনারেট করবেন। সো আপনাকে ভাই একটা এজেন্সি শুরু করার জন্য ক্লায়েন্ট জিনিসটাকে খুব ভালোভাবে বুঝতে হবে। সো আসেন আমি একটু ক্লায়েন্ট ব্যাপারটা বোঝাই যে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে ক্লায়েন্টগুলো কেমন হয়। আমার এক্সপিরিয়েন্স যেটা বলে, গত 7-8 বছর ধরে মার্কেটে কাজ করার যে এক্সপিরিয়েন্স, আমার এক্সপিরিয়েন্স বলে বাংলাদেশের ক্লায়েন্টগুলো মেইনলি 3 প্রকার হয়। আমি ডিজিটাল মার্কেটিং এজেন্সির পার্সপেক্টিভ থেকে বলতেছি। নাম্বার 1, যারা বুস্টিং চায়। সো হোয়াট ইজ বুস্টিং? বুস্টিং মানে হচ্ছে আপনার একটা ফেসবুক পেজ আছে, পেজের কন্টেন্টের নিচে একটা বুস্ট বাটন আছে, এই বুস্ট বাটনটা চাপ দিলে বেসিক্যালি আপনার কন্টেন্টটা একটা পেইড অ্যাড হিসেবে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যায়। সো এটা হলো বুস্টিং। হ্যাঁ, এখন কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা বেসিক্যালি বুস্টিং সার্ভিসটা চায়। আপনারা যারা মোটামুটি নলেজ রাখেন তারা জানেন যে এই বুস্টিং সার্ভিসটা হচ্ছে সবথেকে চিপ একটা সার্ভিস। সো বাংলাদেশের মার্কেটে এই চিপ সার্ভিসের ডিমান্ডটাই সবথেকে বেশি। কারণ হচ্ছে কি, আমি চিপ মানে কি বোঝাচ্ছি? আমি চিপ মানে বোঝাচ্ছি একটু কম দামের সার্ভিস। তো আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে, আমাদের এখানে যারা এন্টারপ্রেনার আছে, যারা উদ্যোক্তা আছে, যারা ব্যবসায়ী আছে, মেজরিটি আসলে ছোট ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী। তো ক্ষুদ্র ব্যবসায়ীরা যেহেতু অনেক বেশি টাকা পে করে কোনো একটা এজেন্সিকে হায়ার করতে পারে না, এই কারণে তাদের দিক থেকে কাজের ডিমান্ডটা সব থেকে বেশি, কারণ তাদের সংখ্যাটা আসলে বেশি। ঠিক আছে, কীভাবে এই বড় নাম্বার অফ উদ্যোক্তাদেরকে সার্ভ করার জন্য ছোট ছোট অনেক এজেন্সি আসলে তৈরি হয়েছে যারা এই বুস্টিং সার্ভিসটা দিয়ে থাকে। তো এই মার্কেটটা সব থেকে বড় মার্কেট এবং সব থেকে স্যাচুরেটেড মার্কেট। আমি জানি না আপনি এই মার্কেটে আসা উচিত হবে কিনা, বাট আমার যেটা রেকমেন্ডেশন বা আমার যেটা সাজেশন, এই মার্কেটটাতে না আসলে বেটার। বিকজ এই মার্কেটটা একটু চিপ মার্কেট, এই মার্কেটে ডিমান্ড অনেক কিন্তু বাজেট কম। ঠিক একইভাবে এই মার্কেটে আবার কম্পিটিশনও অনেক,
এবং আর্নিং অনেক কম। সো এই মার্কেটটা আপনি অ্যাভয়েড করলে আমার মনে হয় ভালো হয়। আমি নাম্বার 1 পয়েন্টের কথা বললাম, আমি এখন নাম্বার 3 তে চলে যাই। 2 বাদ দিয়ে আমি 3 তে যাচ্ছি। তো নাম্বার 3 যে মার্কেট সেটা হলো, বা নাম্বার 3 যে কাস্টমার সেগমেন্ট সেটা হলো বড় ক্লায়েন্ট, অর্থাৎ কর্পোরেট ক্লায়েন্ট অথবা কোনো একটা এনজিও, একটু বড় বড় ক্লায়েন্টের আর কি। তো তারা বেসিক্যালি সেলস চায় না, তারা যেটা চায়, আচ্ছা আমি নাম্বার 1 একটা পয়েন্ট বলি। নাম্বার 1 একটা পয়েন্ট হচ্ছে, নাম্বার 1 এর যে ক্লায়েন্টরা তারা মেইনলি যেটা চায় সেলস। আজকে বুস্ট হবে, কালকে সেল আসবে, তারা এইটাই চায়। ওকে, সো তারা আসলে এর বাইরে কিচ্ছু বোঝে না, তারা কন্টেন্ট বোঝে না, তারা ব্র্যান্ডিং বোঝে না, কিচ্ছু বোঝে না। তারা যেটা বোঝে আমার আজকে বুস্ট হবে, কালকে সেল হবে, দ্যাট ইজ ওকে। আমরা আবার নাম্বার 3 তে ফিরে যাই। নাম্বার 3 তে যে ক্লায়েন্টগুলো একটু বড় বড় ক্লায়েন্ট, আমি একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল ওয়ালটন, ফর এক্সাম্পল এসিআই, ফর এক্সাম্পল মেঘনা গ্রুপ, বড় বড় ক্লায়েন্ট। সো এই যে বড় বড় ক্লায়েন্ট, এরা আবার সেল চায় না। হ্যাঁ, ওকে, এরা বেসিক্যালি একটা এজেন্সির কাছ থেকে সেল চায় না। এরা চায় না তুমি অনলাইনে ফেসবুকে অ্যাড চালাই ভাই আমার সব বিস্কুট বিক্রি করে ফেলো, তুমি আমার সব ক্রিম বিক্রি করে ফেলো, তুমি আমার সব টিভি বিক্রি করে ফেলো। তারা এটা চায় না। ওকে, এটা তাদের অবজেক্টিভ থাকে না। তাদের প্রপার সেলস চ্যানেল আছে, তাদের প্রপার সেলস টিম আছে, প্রপার মিডিয়া আছে। তারা মেইনলি যেটা চায় সেটা হচ্ছে ভালো কন্টেন্ট এবং ভালো ভালো এনগেজমেন্ট, তাদের ব্র্যান্ডিং, তাদের ব্র্যান্ড পার্সোনালিটি তৈরি করা, ব্র্যান্ডিংয়ে তাদের শেয়ারকে আরও বাড়ানো, তো তাদের ক্লায়েন্টের সাথে, তাদের কাস্টমারের সাথে একটা ভালো কানেক্টিভিটি তৈরি করা। তারা বেসিক্যালি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই কাজগুলো করতে চায়। হ্যাঁ, তারা অনেক ইমোশনাল কন্টেন্ট বানাতে চায়, তারা এনগেজিং কন্টেন্ট বানাতে চায়, তারা তাদের অডিয়েন্সের সাথে কানেক্ট হইতে চায়। তো এইটা বেসিক্যালি তাদের মেইন অবজেক্টিভ থাকে বড় ক্লায়েন্টদের ক্ষেত্রে। এখন আপনি যেহেতু মোটামুটি নতুন শুরু করতে যাচ্ছেন, এটা আসলে আপনার পক্ষে সম্ভব না। আপনি চাইলেই আজকে এই বড় বড় ক্লায়েন্টগুলোকে সার্ভিস দিতে পারবেন না। এদের বাজেট যেমন হাই, এদের কাজের কোয়ালিটিও দিতে হয় অনেক হাই, যেটা আপনি রাইট নাও পারবেন না। সো 1 নাম্বার টাইপের ক্লায়েন্টকে আপনি ধরবেন না, এবং 3 নাম্বার টাইপের ক্লায়েন্টকে তো আপনি ধরতে পারবেনই না। তাহলে মাঝখানে রইল কি 2 নাম্বার টাইপের ক্লায়েন্টটা। সো 2 নাম্বার টাইপের ক্লায়েন্ট মানে কি? 2 নাম্বার টাইপের ক্লায়েন্ট মানে হলো একটু মিড সেগমেন্টের ক্লায়েন্ট। তো মিড সেগমেন্টের ক্লায়েন্ট কারা? ফর এক্সাম্পল একটা রেস্টুরেন্ট, একটা ইন্টেরিয়র ফার্ম, একটা সুপার শপ হইতে পারে ছোটখাটো, একটা ক্লদিং ব্র্যান্ড হতে পারে, একটু এই টাইপের ক্লায়েন্টগুলা। একটা লয়ার হইতে পারে, একটা স্কুল ইউনিভার্সিটির, একটা ইউনিভার্সিটির হইতে পারে। সো এইরকম ক্লায়েন্টগুলোকে আমরা বলবো মিড সেগমেন্টের ক্লায়েন্ট। তাদের সেলসের ডিমান্ড আছে, আমি অস্বীকার করবো না যে এদের সেলসের ডিমান্ড নাই, এরা সেলস চায়। বিকজ সেলস না আসলে এরা টিকতে পারবে না। বাট সাথে সাথে তাদের ডিমান্ড আছে, আমার ভাই একটু ব্র্যান্ডিং চাই, আমার ভাই একটু পিআর চাই, আমিও আমার অডিয়েন্সের সাথে কানেক্ট হইতে চাই, আমিও আমার অডিয়েন্সকে এনগেজ করতে চাই। দ্যাট মিনস কি, এই মিড সেগমেন্টের ক্লায়েন্টের, লাইক আমি একটা ইন্টেরিয়র ফার্মের কথা বলি এক্সাম্পল, যে এদের ডিমান্ড আছে যে ভাই তুমি আমাকে ভালো ভালো ক্লায়েন্ট এনে দাও। পাশাপাশি এর এটাও ডিমান্ড আছে যে বাংলাদেশে আমাকে সব থেকে বেস্ট ইন্টেরিয়র ফার্ম হিসেবে চিনুক মানুষ, আমার স্টুডিওর কথা চিন্তা করে। এটাও একটা মিড সেগমেন্টের ক্লায়েন্ট, ওর সেল লাগবে, ও যদি ক্লায়েন্ট না পায় ও মরে যাবে, বাট ওর এটাও ডিমান্ড আছে যে বাংলাদেশের বেস্ট স্টুডিও আমি। সো এটা নিয়ে আমি কাজ করতেছি পার্সোনালি, যে আমি আমার সেলসও এনশিওর করা ট্রাই করতেছি, পাশাপাশি আমি আমার ব্র্যান্ডিংটাকেও ঠিক করার চেষ্টা করতেছি। তো এই মিড সেগমেন্টের ক্লায়েন্ট যেটা, এদের ভাই এটা না ছোট না বড়, এরা না শুধু সেল চায় আবার না শুধু ব্র্যান্ডিং চায়। তাহলে এটা চাই বেসিক্যালি কম্বিনেশন, যে আমার ভাই সেলটাও ঠিকঠাক থাকা লাগবে, আমার ভাই ব্র্যান্ডিংটাও হওয়া লাগবে। সো এই টাইপের ক্লায়েন্ট যদি আপনি পান, আপনি সেলসও করতে পারবেন, আপনি এখানে ব্র্যান্ডিং কন্টেন্ট নিয়েও কাজ করতে পারবেন। সো আপনার কাজ করার স্কোপটা বড় হবে এবং আপনি একটা ভালো কোয়ালিটি কাজ আসলে এই ধরনের ক্লায়েন্টকে সার্ভ করতে পারবেন। কারণ এই সমস্ত ক্লায়েন্টের কাছে আপনার আইডিয়ার ভ্যালু আছে। আপনি 1 নাম্বার সেগমেন্টে গেলে আপনার আইডিয়ার কোনো ভ্যালু নাই, আর 3 নাম্বার সেগমেন্টে গেলে আপনার আইডিয়া আসলে কেউ শুনবে না, বিকজ কারণ ওনারা আরও অনেক বড় বড় মানুষদের কাছ থেকে আইডিয়া নাই। সো আপনি চেষ্টা করেন মিড সেগমেন্টটাকে ধরার, এই সেগমেন্টটাকে ধরতে পারলে আপনি মজা করে কাজ করতে পারবেন। এখন মার্কেটিং এজেন্সিতে আপনি ধরেন ক্লায়েন্ট পাইলেন, আমি ধরে নিলাম আপনি মিড সেগমেন্টে ক্লায়েন্ট পাইছেন। তো মিড সেগমেন্টের ক্লায়েন্ট, আপনি যে সেগমেন্টের ক্লায়েন্টই পান না কেন, আমাদের এই ইন্ডাস্ট্রিতে সবথেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে ক্লায়েন্ট পাওয়া সহজ, বাট ক্লায়েন্টকে রিটেইন করা অনেক কঠিন। তো ক্লায়েন্টকে রিটেইন যদি আপনি করতে চান, রিটেইন মানে ক্লায়েন্টকে যদি আপনি লক করতে চান যে প্রত্যেক মাসে ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করবে, তাহলে আপনাকে যেটা করতে হবে প্রপার, মানে প্রথমত তাকে আপনি যেই কারণে অনবোর্ড করছেন সেটা ফুলফিল করা লাগবেই। আপনি তার সেলসের গ্যারান্টি নিয়েছেন, সেল দেওয়া লাগবেই। আপনি তার ব্র্যান্ডিংয়ের গ্যারান্টি নিয়েছেন, ব্র্যান্ডিং তাকে করে দিতেই হবে। সো বা দুইটার কম্বিনেশনের যদি গ্যারান্টি নেন, বা দুইটার কম্বিনেশনে আপনি যাকে প্রমিস করেন আমি তোমাকে এটা দিব, ভাই এটা দিয়ে যাইতে হবে। এখন এখানে যেটা কথা সেটা হচ্ছে, সব সময়, সব মাসে, সব সপ্তাহে, সব দিন আপনি যে তাকে সেল এনশিওর করতে পারবেন ব্যাপারটা এমন না। বাট একটা ক্লায়েন্টকে আপনি যদি রিটেন করতে চান, আপনাকে ভাই অ্যাপ্রোচ হইতে হবে অনেক পজিটিভ,
ক্লায়েন্ট যেন ফিল করে আপনি তার জন্য দিচ্ছেন, দিন রাত দিচ্ছেন আপনি। সে যেন ফিল করে যে আপনি তার সাথে কোথাও কমিউনিকেশান গ্যাপ রাখেন নাই। সো যদি ক্লায়েন্টের কখনো মনে হয় যে আমি এত ভালো সার্ভিস পাচ্ছি বা পাচ্ছি না, ২ ক্লায়েন্টের সাথে যদি আপনার এজেন্সির বেশ কমিউনিকেশন গ্যাপ হয়, ওই ক্লায়েন্ট আসলে থাকতে চায় না। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন যে অলওয়েজ ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন রাখতে হবে। আপনি ভালো করেন আর খারাপ করেন। অনেক সময় আমি আমার এজেন্সিতে দেখছি, আমরা খারাপ করছি বাট ভালো কমিউনিকেশনের কারণে ক্লায়েন্ট থেকে গেছে। আমরা খারাপ করছি, ক্লায়েন্ট চলে গিয়ে আবার ফিরে আসছে শুধুমাত্র গুড রিলেশনশিপের কারণে, ভালো কমিউনিকেশনের কারণে। আবার এমনও দেখছি যে ভালো কাজ করছি বা মোটামুটি কাজ করছি, কিন্তু রিলেশনশিপ ভালো না, কমিউনিকেশন ভালো না, ক্লায়েন্ট চলে গেছে। তো এই কমিউনিকেশন, রিলেশনশিপ এই জায়গাটাতে একটু ফোকাস রাখার চেষ্টা করবেন, তাহলে হাই চান্স আছে আপনি আপনার ক্লায়েন্টকে রিটেন করতে পারবেন। সো ফাইনালি যেটা আপনার মনের প্রশ্ন সেটা হলো, ভাই সব কিছু বুঝলাম, এখন ক্লায়েন্ট কোথায় পাবো? তো ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনার বেসিক্যালি ২-৩টা অপশন আছে। নাম্বার 1, লোকাল মার্কেটে আপনি ক্লায়েন্ট পাইতে পারেন। নাম্বার 2, ইন্টারন্যাশনাল মার্কেট মানে বিদেশে আপনি ক্লায়েন্ট পাইতে পারেন। নাম্বার 3, আপনি আপওয়ার্ক, ফাইবার এই টাইপের মার্কেট প্লেসগুলোর মাধ্যমেও ক্লায়েন্ট পেতে পারেন। সো আমি আপনাকে খুব অল্প সময়ের মধ্যে কিছু কথা বলি যেগুলো আপনাকে হয়তো হেল্প করবে ক্লায়েন্ট পাইতে। আর আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই ক্লায়েন্ট হান্টিং নিয়ে আমার কিন্তু আরেকটা ভিডিও আছে, ওইটাও মনে হয় প্রায় ২০-২৫ মিনিটের ভিডিও। ওইটা আমি চেষ্টা করবো এখানে উপরে নিচে কোথাও দিয়ে দেওয়ার। আপনি একটু চেষ্টা করবেন আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটাও দেখে নেওয়ার, তাহলে আপনাকে মানে অনেক হেল্প হবে আপনার। প্লাস আমি এখন একটু কিছু বলি, আপনি লোকালি শুরুর দিকে ক্লায়েন্ট পাওয়ার জন্য ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলো আমার মনে হয় ইনাফ। আপনি ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলোতে যান, বিভিন্ন গ্রুপগুলোতে গিয়ে দেখবেন যে ওখানে কম বেশি প্রত্যেক সপ্তাহে ২-৩টা পোস্ট আসেই যে ভালো একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি খুঁজতেছি। ওকে, সো আপনি সিম্পলি ওখানে ট্রাই করেন, ওদের সাথে কানেক্ট হওয়ার ট্রাই করেন, ওদেরকে মেসেজ দেন, আপনি আপনার পেজকে মেনশন দেন, খুব ভালো হয়। আপনি দেখবেন যে এই সমস্ত পোস্টে সবাই যার যার পেজ মেনশন দেয়। আপনি চেষ্টা করেন কি পেজ মেনশনের পাশাপাশি আরেকটু ভ্যালুয়েট করার। কেমন? আপনি একটা গ্রাফিক্যাল ডিজাইন করতে পারেন, যেখানে হয়তো আপনার পুরা প্যাকেজগুলো থাকতে পারে যে আপনি কী সার্ভিস দেন, কী ভ্যালু এডিশন দেন, আপনি কী ভ্যালু অ্যাড করতে পারেন, এই জিনিসগুলো সহ আপনি যদি ডিজাইন করে ফেলতে পারেন, সেই ডিজাইনটা সহ যদি আপনার পেজটাকে মেনশন দেন, ক্লায়েন্ট আপনাকে খুব ইজিলি আলাদাভাবে দেখতে পাবে যে ওকে, সবাই পেজ মেনশন দিয়েছে, উনি একটু ডিফারেন্ট কিছু করছে। আমি আমার শুরুর দিকে করতাম, নাম্বার 1। নাম্বার 2, এই সমস্ত গ্রুপগুলোতে আপনি খুব চেষ্টা করেন কন্টেন্ট মার্কেটিং করার, যে একজন উদ্যোক্তার কী প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো কীভাবে সলভ করা যায়, এই ধরনের কন্টেন্ট লেখা শুরু করেন। অটোমেটিক্যালি দেখবেন মানুষজন আপনাকে নোটিস করা শুরু করছে অ্যান্ড তারাই আপনাকে নক দিবে যে ভাই আমি একটা কাজ করতে চাই। সো এইভাবে আপনি বিভিন্ন গ্রুপে যদি কানেক্ট হয়ে যাইতে পারেন, আমার ধারণা আপনি ওখান থেকেই কাজ পাওয়া শুরু করবেন। আর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেহেতু আপনি একটা ডিজিটাল মার্কেটার, ভাই আমাদের মার্কেটারদের স্কিলটা কি? আমাদের মার্কেটার স্কিল হইলো, এটা একটা স্কিল প্লাস আমরা জানি হাউ টু সেল। তো ফেসবুক অ্যাড চালান, ক্যাম্পেইন চালান, কন্টেন্ট মার্কেটিং করেন। তো আপনি কন্টেন্ট মার্কেটিং করে যে ফেসবুক ক্যাম্পেইন করতে পারেন, প্রচুর মেসেজ আসবে, প্রচুর লিড আসবে, এবং ওখান থেকে আপনি কিন্তু চাইলে কী করতে পারেন, আপনার ক্লায়েন্ট ম্যানেজ করে নিতে পারেন। সো এই গেল লোকালি ক্লায়েন্ট ম্যানেজ করার কিছু কথাবার্তা। আমি আবারও বলতেছি যে আমি ক্লায়েন্ট কীভাবে ম্যানেজ করতে হয়, ক্লায়েন্ট কীভাবে খুঁজতে হয়, এই নিয়ে ইন ডিটেইল একটা অনেক বড় ভিডিও বানাইছি। চেষ্টা করব এখানে কোথাও ভিডিওটা থাম্বনেলটা দিয়ে দেওয়ার বা লিঙ্কটা দিয়ে দেওয়ার। আপনি একটু ওই ভিডিওটা দেখে নেবেন যে ক্লায়েন্ট কীভাবে ম্যানেজ করতে হয়, ক্লায়েন্ট কীভাবে খুঁজে বের করতে হয়, ওই ভিডিওতে আমি ইন ডিটেইলে কথা বলছি। আর যদি আপনি মনে করেন যে আমি ওকে ফাইন, আমি দেশের বাইরেও ক্লায়েন্ট খুঁজবো, তাহলে আমি আপনাকে বলবো আপনি কোল্ড ইমেল আউটরিচ শুরু করেন, আপনি লিঙ্কডইন আউটরিচ শুরু করেন, আপনি পিন্টারেস্ট, কোরা, যত রকম সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতে আউটরিচ শুরু করেন। আপনি ইনস্টাগ্রামে আউটরিচ শুরু করেন, মানে ইনস্টাগ্রামে একটা সোনার খনি। আপনি দেশের বাইরে ক্লায়েন্ট খোঁজার জন্য ইনস্টাগ্রাম সোনার খনি, লিঙ্কডইন সোনার খনি। সো এগুলো নিয়ে আমি ইন ডিটেল এই ভিডিওতে কথাবার্তা বলবো না, আপনাকে ধারণা দিলাম। আপনি কোল্ড ইমেল, অর্থাৎ আপনি যদি মেইল পাঠাইতে পারেন, ইটস নট, আমি আবার বলতেছি, নট ইমেইল মার্কেটিং, আমি আপনাকে বলতেছি কোল্ড ইমেল আউটরিচ, লিঙ্কডইন আউটরিচ, সোশ্যাল মিডিয়া, এনি কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া আউটরিচ, ইনস্টাগ্রাম হইতে পারে, ফেসবুক হইতে পারে, কোরা হইতে পারে, পিন্টারেস্ট, এনিথিং হইতে পারে। প্লাস আপনার যেটা ওয়েবসাইট থাকে, এবং ওই ওয়েবসাইটটাকে আপনি যদি একটু এসইও করে নেন, তাহলে বেশ ভালো ক্লায়েন্ট আপনি জেনারেট করতে পারবেন। তো আপনার ওয়েব যদি বেটারভাবে এসইও হয়, দেখবে যে দেশের বাইরে থেকে যারা সার্চ করবে তারা আপনাকে যদি পায় এবং তারা যদি জানে আপনি এই সার্ভিসগুলো সেল করেন, তাহলে তারা কিন্তু কী করবে, আপনার একটা লিড ফর্ম দেওয়া থাকলে সেই ফর্মটা ফিল আপ করে দেবেন, এই পাশ থেকে আপনি তার সাথে কমিউনিকেশন করে তার কাছে কিন্তু চাইলে সার্ভিস সেল করতে পারেন। আর শুরুর দিকে আমি যে কনসেপ্টটা বলছিলাম যে চেষ্টা করেন একটা এজেন্সি খুঁজে বের করার, এখানেও সেম কনসেপ্ট। আপনি দেশের বাইরেও যদি কাজ করার চেষ্টা করেন, লিঙ্কডইন হোক, ইনস্টাগ্রাম হোক, কোল্ড ইমেল আউটরিচ হোক, যেভাবে হোক, চেষ্টা করেন কয়েকটা এজেন্সির সাথে কোলাবোরেশন করা যায় কিনা। বিকজ একটা এজেন্সির সাথে আপনি যদি কোলাবোরেশন করতে পারেন, ওই এজেন্সির কাজ ক্লায়েন্ট খুঁজে বের করা অ্যান্ড সেই ক্লায়েন্টের কাজগুলো আপনাকে দিয়ে করাই নেওয়া। তা আপনার প্রতিদিন, প্রত্যেক মাস, সারা মাস আর ক্লায়েন্ট খুঁজতে হচ্ছে না।
একটা এজেন্সির সাথে কোলাবোরেশন করেন, সেই এজেন্সি ক্লায়েন্ট খুঁজে আপনাকে দিবে, আপনি কাজ করে দিবেন এবং এজেন্সি আপনাকে পেমেন্ট করে দিবে। দ্যাটস ইট। লাস্ট বাট নট লিস্ট, একদম শেষ দিকে এসে আমি আপনাকে ফাইনাল যে সাজেশনটা দিব সেটা হচ্ছে প্লিজ স্টার্ট কন্টেন্ট ক্রিয়েশন। ইয়েস, আপনি আসলে যদি একটা মার্কেটিং এজেন্সি স্টার্ট করতে চান অথবা স্টার্ট করে ফেলছেন এরকম মোমেন্টে থাকেন, আমি আপনাকে সাজেস্ট করব আপনি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেন। আপনি কন্টেন্ট ক্রিয়েশন করার সময় মাথায় রাখবেন আপনি এমন সমস্ত কন্টেন্ট বানাবেন যেখান থেকে আপনার অডিয়েন্স হেল্প পাবে। মানে আপনার অডিয়েন্স কারা? যারা ব্যবসাপাতি করে, যারা ব্যবসা করে, যারা বিজনেস করতে চায় তারা। সো একটা বিজনেসম্যানের কাজে আসবে, একজন এন্টারপ্রেনারের কাজে আসবে, একজন স্টার্টআপ ফাউন্ডারের কাজে আসবে এমন সমস্ত কন্টেন্ট যদি আপনি বানাইতে পারেন। ফর এক্সাম্পল, কীভাবে ফেসবুকে ক্যাম্পেইন করলে ভালো সেল জেনারেট হয়, কীভাবে কন্টেন্ট প্ল্যান করলে ভালো সেল জেনারেট হয়, কীভাবে একটা সেলস ফানেল প্ল্যান করলে একটা বায়ার জার্নি ইজি হয়, কিভাবে অ্যাকচুয়ালি একটা টিমকে ম্যানেজ করা যায়, কিভাবে অ্যাকচুয়ালি একটা বিজনেসের সাপ্লাই চেনকে ইজি করা যায়। সো একটা বিজনেসের ওভারঅল কাজে আসবে এই ধরনের কন্টেন্ট বানাবেন, প্লাস আপনার অথরিটি বিল্ড হবে এই ধরনের কন্টেন্ট বানাবেন। তো অথরিটি মানে কি? অথরিটি মানে হচ্ছে দিন শেষে আপনি আপনার অডিয়েন্সকে কন্টেন্ট দেখিয়ে যে সার্ভিসটা সেল করতে চান সেই সার্ভিসে আপনার যে এক্সপার্টাইজ আছে এইটা আপনার অডিয়েন্স বুঝতে হবে। ফর এক্সাম্পল, আপনার অডিয়েন্স যদি বুঝে উনি মিস্টার ABC ফেসবুক অ্যাডস খুব ভালো পারে, উনি ফেসবুক অ্যাডস নিয়ে যে সমস্ত টিপসগুলো দেয় আমি এগুলো এই পৃথিবীতে কোথাও কোনো দিন কারো কাছে শুনি নাই, এবং উনি যে টিপসগুলো দিছে এগুলো আমি অ্যাপ্লাই করছি এবং ভালো রেজাল্ট পাইছি, এখানে তৈরি হয় আপনার অথরিটি। সো আপনি এমন সমস্ত কন্টেন্ট বানাবেন যে কন্টেন্ট আপনার অডিয়েন্স শুনে অ্যাপ্লাই করে এখান থেকে রেজাল্ট পাবে এবং রিয়েলাইজ করবে উনি ভালো জানে। সো উনি যখন মানে আপনার অডিয়েন্স যখন চিন্তা করবে উনি ভালো জানে, মানে আপনি ভালো জানেন বা আপনি ভালো বুঝেন এগুলা, তখনই আপনার অথরিটি বিল্ড হবে। আর এই অথরিটি বিল্ড হলে ক্লায়েন্ট খুঁজে পাওয়া আপনার জন্য একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। সো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। যদি আপনি একটা এজেন্সি তৈরি করার মুডে থাকেন তাহলে আশা রাখছি আমার এই কন্টেন্ট আপনার বেশ কাজে আসবে, অথবা আপনি যদি অলরেডি একটা এজেন্সি শুরু করে থাকেন তাও আমি আশা করছি আমার এই কন্টেন্ট আপনার বেশ কাজে আসবে। সো এখানে শেষ করছি। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে ফেলতে পারেন, ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন লাইক বাটন চাপ দিতে পারেন, বিকজ এরকম আরও ভ্যালুয়েবল এবং ইনফরমেটিভ কন্টেন্ট আপনার জন্য আমি সামনে নিয়ে আসবো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।